হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 26শে জুন 2024-এর কর্মসংস্কৃতি পত্রিকা থেকে রাজ্য কনস্টেবলের প্র্যাকটিস সেট অর্থাৎ ডাব্লিউপি মেনের যে প্র্যাকটিস সেট আছে সেই প্র্যাকটিস সেটের আমরা অঙ্কের সমাধান করব। এই প্র্যাকটিস সেটটা মিনি প্র্যাকটিস সেট অর্থাৎ 40টা কোশ্চেন আছে। সেই 40টা কোশ্চেনের মধ্যে 10টা কিন্তু অঙ্ক আছে। সেই 10টা অঙ্কের আমরা সমাধান করব। চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন 18 নম্বর থেকে শুরু। 10 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে, একই কাজ 15 জন মহিলা 12 দিনে করতে পারে। 10 জন লোক এবং 15 জন মহিলা একসঙ্গে কাজটি করে তাদের কতদিন সময় লাগবে? তাহলে প্রথমে আমাদের ম্যান আর মানে লোক আর মহিলার আমাদের ইফিসিয়েন্সি বের করতে হবে। তো কী করে বের করব? প্রথমে 10 জন লোক অর্থাৎ 10 জন ম্যান কত দিনে কাজটা করছে? 15 দিনে কাজটা করছে। ঠিক আছে, এটা ইকুয়াল টু কি? 15 জন মহিলা 15 জন ওম্যান কাজটা কত দিনে করছে? 12 দিনে করছে। এখান থেকে এবার এটা যদি কাটাকুটি করো তাহলে 15 কাটা যাবে, 2 দিয়ে কাটা দিলে 5, 2 দিয়ে কাটা দিলে 6। তাহলে এখানে ম্যান বাই ওম্যান ইকুয়াল টু কত হবে? ওম্যানের সাথে 6 গুণ হয়ে আছে, তাহলে 6 ওপরে আর তলায় 5 হবে। তাহলে ম্যানের এফিসিয়েন্সি পেয়ে গেলাম 6 আর ওম্যানের এফিসিয়েন্সি পেয়ে গেলাম 5। এবার দুটোর মধ্যে যে কোনো একটার মান বসিয়ে নাও। তাহলে এই প্রথমটার আমরা মান বসাচ্ছি যে 10 ম্যান গণিত 15। যখন ম্যানের মানটা বসিয়ে নেব না, যে লোকের যে এফিসিয়েন্সিটা, তখন আমরা টোটাল ওয়ার্ক পেয়ে যাব। এটা ইকুয়াল টু কি? এটা ইকুয়াল টু হচ্ছে 10 জন লোক অর্থাৎ 10 জন ম্যান কত দিনে? 15 জন ওম্যানের সাথে কত দিনে কাজটা করে। আর একটা বলে রাখি, এবং বললে যোগ করতে হয়। ঠিক আছে, এবং বললে যোগ, আর এখানে যদি বা বলে বলা থাকতো তাহলে সমান। এবার কত দিনে কাজটা করবে? দিনে কাজটা করবে। তাহলে 10 ম্যানের এফিসিয়েন্সি কত? 6। তাহলে এখানে 6 গণিত 15, এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে 10 ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 6। তাহলে 6-এর সাথে 10 গুণ করলে কত হবে? 60। আর এদিকে হচ্ছে ওম্যানের এফিসিয়েন্সি কত? 5। তাহলে 5 15 75, 120 130 135 হচ্ছে। তাহলে এটাকে যোগ করলে কত হচ্ছে? 135 গণিত দিন। 5 দিয়ে কাটা দিলে 3, 5 দিয়ে কাটা দিলে 5 দুগুণে 10, 5 7 35, 3 দিয়ে কাটা দাও 3 9 27, 3 দিয়ে কাটা দাও 3 3 9, 3 দিয়ে কাটা দাও 3 দুগুণে 6। তাহলে এদিকে হচ্ছে 20 ইকুয়াল টু হচ্ছে 3 গণিত দিন। তাহলে দিন ইকুয়াল টু কত হবে? তাহলে 20 3 গুণ হয়ে আছে, তাহলে তলায় 3টা চলে আসবে। 3 6 18 ভাগশেষ 2, তাহলে 6 15 3 2/3 দিনে কাজটা কিন্তু শেষ হবে। অপশান সি। কোনো চিড়িয়াখানায় কিছু সংখ্যক খরগোশ ও পায়রা আছে। মাথা গুনলে 200টি, পা গুনলে 580টি পাওয়া যায়। কতগুলি পায়রা আছে? তাহলে প্রথমে খরগোশ অর্থাৎ র্যাবিট, আর একটা হচ্ছে পিজন। খরগোশের পায়ের সংখ্যা কটা আছে? 4টা আমরা জানি। আর পায়রার যে পায়ের সংখ্যা আমরা জানি 2টো। মাথা ধরলাম খরগোশেরও 400টা, এখানে টোটাল মাথা 200টা আছে। তাহলে ধরলাম যে খরগোশেরও মাথা হচ্ছে 200টা, পায়রারও মাথা হচ্ছে 200টা। তাহলে এখানে মাথার সংখ্যা মানেই হচ্ছে তাদের সংখ্যা। যে র্যাবিট ধরলাম অর্থাৎ খরগোশ ধরলাম 200টি, যতটা মাথা থাকবে ততটাই খরগোশ থাকবে। তাহলে এখানে খরগোশের সংখ্যা ধরলাম 200টা, পায়রার সংখ্যাও 200টা। তাহলে এদের পায়ের সংখ্যা কত হচ্ছে? 4টা করে 200টা প্রাণীর পা হচ্ছে 800টা খরগোশের পা, আর এই পায়রার হচ্ছে 400টা। আর টোটাল পা বলা আছে দুজনের 580টা। তাহলে এটাকে আমরা মাঝে লিখব। এটাকে আমরা অ্যালিগেশন মেথড ইউজ করব। 580 থেকে 400 মাইনাস করলে কত হবে? 180। আর এদিকে 200 600, তাহলে 220। 2 দিয়ে কাটা দিলে 9, 2 দিয়ে কাটা দিলে 11, 9:11। টোটাল এখানে মাথা কত হচ্ছে? 9টি হচ্ছে। 9টা হচ্ছে কার? 9টা হচ্ছে খরগোশের, আর 11টা হচ্ছে পায়রার। তাহলে টোটাল 9 আর 11 টোটাল কত ইউনিট মাথা আছে? টোটাল হচ্ছে 20 ইউনিট মাথা, কিন্তু এখানে বলা আছে 200টি। তাহলে 20 ইউনিটের ভ্যালু হচ্ছে কত? 20 ইউনিটের ভ্যালু হচ্ছে 200। 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 10। তাহলে এখানে বলা আছে কতগুলি পায়রা আছে। তাহলে এখানে পায়রা কতগুলি আছে? তাহলে এখানে হচ্ছে 11টি পায়রা আছে, মানে 11 ইউনিট। তাহলে 11 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 11 গণিত 10 সমান হচ্ছে 110টি কিন্তু পায়রা আছে। ঠিক আছে, 110টি, অপশান সি।
কোনো দ্রব্যের মূল্য পর্যায়ক্রমে দুবার 10% বাড়ানো হলো, দুবার বাড়ানো হলো, তাহলে দ্রব্যটির শতকরা কত মূল্য বাড়ে? প্রথমে দ্রব্যটির মূল্য ধরলাম 100 ছিল, প্রথমে 10% বাড়লো, তাহলে কত হলো? 110 হলো। 110-এর আবার 10% বাড়লো, অর্থাৎ 110/100 হলো। ঠিক আছে, 0 0 কাটা দাও, 111 গণিত 11 হচ্ছে 121। তাহলে প্রথমে 100 ছিল, এখন 121 হলো, তাহলে কত বেড়েছে? পার্সেন্টেজ থেকে বাড়া, মানে 100 থেকে বাড়া মানে সেটা আমাদের পার্সেন্টেজে বাড়া, অর্থাৎ 21% বেড়েছে। ঠিক আছে, অপশান বি। এটার আর একটা ফর্মুলা আছে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এই ফর্মুলাতেও হয়। তাহলে এক্স প্লাস ওয়াই অর্থাৎ 10 প্লাস 10, দুটোই বাড়া বলা আছে, কমা বলা থাকলে মাইনাস করতাম, প্লাস হচ্ছে 10 গণিত 10 তলায় হচ্ছে 100। তাহলে 10 আর 10 যোগ করলে কত হবে? 20, আর এদিকে 10 10 100 100 তো কেটে কত পড়ে থাকবে? 1 পড়ে থাকবে। তাহলে 20 আর 1 হচ্ছে 21% হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। 150 মিটার লম্বা একটি ট্রেন এত সেকেন্ডে একটা পোস্টকে অতিক্রম করে। যখন কোনো একটা ট্রেন কোনো একটা পোস্টকে বা কোনো একটা ব্যক্তিকে কিংবা কোনো একটা গাছকে অতিক্রম করবে, তখন ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। যদি সরাসরি গতিবেগ বের করতে বলে, তখন এই সরাসরি আমরা ট্রেনের দৈর্ঘ্যকে ট্রেনে এই যে সেকেন্ডে অতিক্রম করবে সেই সেকেন্ড দিয়ে ভাগ করে দিলে আমরা গতিবেগ পেয়ে যাব। আবার 20 সেকেন্ডে ব্রিজকে অতিক্রম করছে, ব্রিজটির দৈর্ঘ্য কত? তাহলে প্রথমে ট্রেনের গতিবেগটা বের করো। তাহলে ট্রেন স্পিড, তাহলে ট্রেনের স্পিড কত? তাহলে এখানে গতিবেগ ইকুয়াল টু কি? দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব হচ্ছে কত? 150 বাই সময় কত? তাহলে 7 × 14 15/2, তাহলে বাই 2টা উল্টে আবার ওপরে চলে যাবে, তাহলে এটা দিয়ে কাটা দিলে 10। তাহলে ট্রেন স্পিড হচ্ছে 20 মিটার প্রতি সেকেন্ড, এটা ট্রেনের স্পিড পেয়ে গেলাম। যখন সরাসরি স্পিড বের করতে যখন এরকম গাছকে অতিক্রম করবে, পোস্টকে যখন লম্বা কিছুকে অতিক্রম করবে, তখন সরাসরি দৈর্ঘ্যকে যখন এই সময় দিয়ে ভাগ করে দেবো, তখন আমরা স্পিড পেয়ে যাব। এবার 20 সেকেন্ডে একটা ব্রিজকে অতিক্রম করছে, তাহলে ব্রিজের দৈর্ঘ্য কত? তাহলে ব্রিজের দৈর্ঘ্য যদি এক্স হয়, তাহলে এখানে টোটাল যে দূরত্ব সেটা কি হবে? দুটো লম্বা কিছুর দৈর্ঘ্য হয়ে যাবে টোটাল দূরত্ব। যেমন একটা ট্রেন লম্বা, ব্রিজ লম্বা, দুটোর যোগফল হয়ে যাবে টোটাল দূরত্ব। তাহলে এখানে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার আর ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার, এটা হচ্ছে টোটাল দূরত্ব। ট্রেনের স্পিড কত পেয়েছি? ট্রেনের স্পিড 20 মিটার প্রতি সেকেন্ড বলা আছে, এটা মিটার বলা আছে। টাইম বলা আছে 20 সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে টাইমটা বলা আছে 20 সেকেন্ড। তাহলে এখানে আমরা বলতে পারি টাইম ইকুয়াল টু কি? দূরত্ব বাই গতিবেগ। টাইম ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব কত আছে? 150 প্লাস এক্স, এটা হচ্ছে দূরত্ব, বাই গতিবেগ কত আছে? গতিবেগ হচ্ছে 20 মিটার প্রতি সেকেন্ড, এটা ইকুয়াল টু কি? তাহলে দূরত্ব বাই গতিবেগ ইকুয়াল টু হচ্ছে টাইম, আর টাইম বলা আছে 20 সেকেন্ড, এটা ইকুয়াল টু হচ্ছে 20। ঠিক আছে, তাহলে এদিকে হচ্ছে কত? 150 প্লাস এক্স, এটা ইকুয়াল টু কত? 20 × 20 অর্থাৎ 400। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? তাহলে 400 প্লাস 150টা এদিকে মাইনাস 150 হয়ে যাবে। তাহলে 400 থেকে 150 মাইনাস করলে কত হবে? 250 হবে। তাহলে এত মিটার হয়ে যাবে ব্রিজের দৈর্ঘ্য। কোনো আসল বার্ষিক এত পার্সেন্ট সরল সুদে কত বছরে সুদে আসলে 5 গুণ হবে? তাহলে কত বছরে সুদে আসলে কোনো আসল 5 গুণ হচ্ছে, তাহলে আসলটা যদি পি হয় তাহলে সেটা হয়ে যাচ্ছে কত? 5p। এটা হলো কি? আমাদের অ্যামাউন্ট হলো। এই ধরনের অঙ্ক অনেকবার করেছি। তাহলে ইন্টারেস্ট কি হবে? যে সুদ আসল থেকে অর্থাৎ 5p থেকে যদি আসলটাকে মাইনাস করি তবে আমরা সুদ পেয়ে যাব, তাহলে এটা হলো কি? 4p। এখানে আমাদের বলা আছে কোনো আসল কত বছরে, আমাদের টাইমটা চেয়েছে। ঠিক আছে, টাইম ইকুয়াল টু কি? টাইম ইকুয়াল টু 100 ইন্টু ইন্টারেস্ট। সরল সুদের যে ফর্মুলা, টাইম ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট। ইন্টারেস্ট কত আছে? 4p আছে। নিচে প্রিন্সিপাল কত ধরেছিলাম? p ধরেছিলাম। ইন্টু রেট কত বলা আছে? এটা রেট বলা আছে। তাহলে 12 × 24 একে 25/2, এই বাই 2টাই সবসময় কী হয়? ওপরে উল্টে যায়, এটাকে কাটাকুটি করলে অ্যান্সার চলে আসবে। প্রথমে এই পি তো কাটা যাবে, 25 দিয়ে কাটা দিলে 4 25 সঙ্গে 100, তাহলে 4 × 8 4 8 32। ঠিক আছে, তাহলে 32 বছর, এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। সীমার বয়স তার বাবার বয়সের 1/4 ভাগ এবং বোন রিমার বয়সের 2/3 অংশ, তাহলে রিমা ও তার বাবার বয়সের অনুপাত কত হবে? তাহলে এখানে সীমার বয়স
তাহলে এইভাবে লিখতে পারো যে সীমার বয়স সমান হচ্ছে তার বাবার বয়সের 1/4 অংশ। তাহলে তার বাবার বয়সের বলা আছে, তার বাবার বয়সের সাথে গুণ করা আছে, মানে গুণ চিহ্ন 1/4। এই 4টা কী হবে, কোনাকুনি গুণ হয়ে যাবে। তাহলে 4 সীমা ইকুয়াল টু হচ্ছে ফাদার। তাহলে এখানে সীমা বাই ফাদার এটা ইকুয়াল টু কত হবে, সীমার সাথে 4 গুণ হয়ে আছে, তাহলে 4টার নিচে ওপরে 1 কিছু নেই, মানে কারণ কোনাকুনি গুণ হয়। একই কনসেপ্ট আমরা এখানে ইউজ করব যে সীমার বয়স তার বোন রিমার বয়সের 2/3 অংশ। তাহলে সীমার বয়স সমান হচ্ছে তার বোন, অর্থাৎ তার বোন রিমার বয়সের, তাহলে রিমার বয়সের 2/3 অংশ। তাহলে 2/3টা এদিকে গুণ হয়ে যাবে। তাহলে সীমা বাই রিমা এটা ইকুয়াল টু কত হবে, তাহলে এই রিমার সাথে 2 গুণ হয়ে আছে, তাহলে 2 ওপরে তলায় 3। তাহলে এদিকে হচ্ছে এস বাই আর এটা ইকুয়াল টু হচ্ছে 2/3। এদিকে দেখো এস 1 আছে, এদিকে এস 2 আছে, তাহলে এখানে এটাকে সমান করতে হবে। তাহলে 2 করতে গেলে এদিকে 2 দিয়ে গুণ করে দাও, এদিকে 2 দিয়ে গুণ করে দাও, আর এদিকে 1 দিয়ে গুণ করে দাও, এদিকে 1 দিয়ে গুণ করে দাও। তাহলে এখানে সীমার বয়স রিমার বয়স, এখানে বানানটা একটু ভুল আছে, ঠিক আছে। সীমার বয়স হবে যে সীমার বয়স এর অনুপাত চেয়েছে, যে সীমার বয়স অনুপাত রিমার বয়স অনুপাত তার বাবার বয়স। তাহলে সীমার বয়স কত 2, রিমার বয়স কত, এদিকে হচ্ছে 3, তার বাবার বয়স কত 4 দুগুণে 8, তাহলে 2:3:8, মানে অনুপাতের ক্ষেত্রে এরকম যেমন করেছিলে সেরকম 2:3:8। কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 6, 9, 12, 15 দ্বারা বিভাজ্য? পূর্ণবর্গ সংখ্যা তো সবই, কিন্তু ক্ষুদ্রতম চেয়েছে। তাহলে এখানে অপশানের মধ্যে ছোট পূর্ণবর্গ সংখ্যা কোনটা, এখানে আমরা দেখতে পাচ্ছি 900। এবার এই 900টাকে অপশান টেস্ট করব। 6 দ্বারা কি 900 ভাগ যায়? হ্যাঁ ভাগ যায়। 9 দ্বারা তো 900 ভাগ যায়। 12 দ্বারা দেখব, 12 দ্বারা ভাগ হতে গেলে কি করতে হবে, একবার 6 দ্বারা হতে হবে, একবার 2 দ্বারা হতে হবে। তো 6 দ্বারা তো ভাগ যায়, 2 দ্বারাও ভাগ যায়, যেহেতু শেষের সংখ্যা জোড় আছে। 15 দ্বারা দেখো, 15 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, 5 দ্বারা হতে হবে, 3 দ্বারা হতে হবে। 5 দ্বারা তো যাবে, শেষে যেহেতু শূন্য আছে। 3 দ্বারা কি, এই 900 তো 3 দ্বারা ভাগ যায়, তাহলে 15 দ্বারাও ভাগ যাবে। তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এই 4টা সংখ্যা দিয়েই যেহেতু ভাগ যাচ্ছে, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। অমল, কমল, বিমল যৌথভাবে একটি ব্যবসা শুরু করে। অমলের মূলধন কমলের মূলধনের দ্বিগুণ, কমলের মূলধন বিমলের মূলধনের 3 গুণ। বছরের শেষে অমলের 3000 টাকা লাভ হলে বিমল কত টাকা পাবে? 3 জন আছে, কে? অমল, কমল আর একটা হচ্ছে বিমল। অমলের মূলধন কমলের মূলধনের দ্বিগুণ। কমলের মূলধন যদি 1 হয় তাহলে অমলের মূলধন কত হবে, 2 হবে, ঠিক আছে। একই রকমভাবে কমলের যে মূলধনটা বিমলের মূলধনের 3 গুণ। বিমলের মূলধন যদি 1 হয় তাহলে কমলের মূলধন কত হবে, 3 হবে, 1:3, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, এখানে এই কমলের মূলধন 1 আছে, এখানে 3 আছে, তাহলে আমাদের এটাকে সমান করতে হবে। তাহলে এদিকে কি করতে হবে, এটাকে 3 করতে গেলে এদিকে 3 দিয়ে গুণ করতে হবে, এদিকেও 3 দিয়ে গুণ করতে হবে, আর এদিকে 1 দিয়ে গুণ করতে হবে, নিচে 1 দিয়ে গুণ করতে হবে, অনুপাতের ক্ষেত্রে চলে আসবে। তাহলে অমলের যে মূলধন সেটা হবে 6, কমলের মূলধন হচ্ছে 3 আর বিমলের যে মূলধন সেটা হচ্ছে 1। বছরের শেষে অমল 3000 টাকা লাভ পাচ্ছে। যখন এখানে বছর টোটাল, এখানে সবার টাকাটাই 12 মাসের জন্য খেটেছে, বছরে বলা আছে। যখন এরকম বলা থাকবে, যখন পুরো 3 মাসের জন্য খেটেছে কি বা 4 মাসের জন্য খেটেছে এরকম বলা না থাকবে, যেটা আমাদের এই প্রফিটের রেশিও, অর্থাৎ যেটা আমাদের মূলধনের রেশিও, ইনভেস্টের রেশিও, সেটাই হয়ে যাবে আমাদের কি প্রফিটের রেশিও, যখন টাইম বলা না থাকবে নির্দিষ্ট। কারণ প্রতিটাই বছরের শেষে যেহেতু বলা আছে, মানে এর 12 মাসের জন্য খেটেছে, এরও 12 মাস, এরও 12 মাস, অনুপাতের ক্ষেত্রে 3টে 12 তো কাটাই যাবে। তাহলে প্রফিটের রেশিও হয়ে যাবে কি 6:3:1। এবার এখানে অমলের টাকা হচ্ছে 3000 টাকা লাভ পাচ্ছে, কিন্তু এখানে আমরা দেখছি 6 ইউনিট লাভ পেল। তাহলে এখানে অমল কত পাচ্ছে, 6 ইউনিট, কিন্তু ওখানে বলা আছে কত, 3000 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 5 6 30, অর্থাৎ 500 টাকা। তাহলে বিমল কত টাকা লাভ পাবে, এখানে গত নয় কত লাভ পাবে। তাহলে বিমলের
কত টাকা লাভ পাচ্ছে 1 ইউনিট, তাহলে 1 ইউনিটের ভ্যালু 500ই পেলাম। তাহলে বিমলের কত লাভ হবে 500 টাকা লাভ হবে। এখানে যদি কমলের চাইতো তাহলে কত হতো, তাহলে 1 ইউনিটের ভ্যালু 500 হলে 3 ইউনিটের ভ্যালু 1500 হতো। তাহলে এটা কে পেতো, এটা পেতো কমল। তো এখানে আমাদের যেহেতু বিমল চেয়েছে তাহলে 500 টাকা লাভ পাবে, অপশান ডি। একটি ট্রেন 60 কিলোমিটার গতিতে কলকাতা থেকে আসানসোল গেল, আবার আসানসোল থেকে কলকাতা ফিরেছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, উভয় যাত্রার গড় গতিবেগ কত? তাহলে যখন ডিস্ট্যান্স একই থাকে, যেমন কলকাতা থেকে সে আসানসোল গেল, আবার আসানসোল থেকে কলকাতা এলো, মানে একই দূরত্ব আছে। একই দূরত্ব হলে আমাদের যে গড় গতিবেগের ফর্মুলা সেটা হচ্ছে 2xy বাই হচ্ছে x প্লাস ওয়াই। 2 ইন্টু এক্স, এক্সের ভ্যালু হচ্ছে 60, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে কত 40, আর তলায় যোগ অর্থাৎ 100। তাহলে এদিকে দুটো শূন্য, এদিকে দুটো শূন্য তো কাটা যাবে, 6 দুগুণে 12, 4 12 48, 48 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। একটি নৌকা স্রোতের অনুকূলে 3 ঘন্টায় 24 মাইল, স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় 20 মাইল যায়, স্রোতের বেগ নির্ণয় করো। তাহলে অনুকূলে যে তার গতিবেগ সেটা কত হবে? তাহলে গতিবেগ ইকুয়াল টু কি, দূরত্ব বাই সময়। দূরত্ব হচ্ছে 24 মাইল যাচ্ছে আর সময় হচ্ছে 3 ঘন্টা, 3 8 24, 8 মাইল প্রতি ঘন্টা। প্রতিকূলে গতিবেগ কত, 20 মাইল, আর এদিকে হচ্ছে 5 ঘন্টা, তাহলে এদিকে 4 5 20 অর্থাৎ 4 মাইল প্রতি ঘন্টা। তাহলে এখানে স্রোতের বেগ চেয়েছে, দুটো হয়, একটা স্রোতের বেগ আর একটা হচ্ছে বোট অর্থাৎ নৌকার বেগ। তাহলে স্রোতের বেগের ফর্মুলা কি, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, আর যদি বোট স্পিড চাইতো যে নৌকার গতিবেগ, তাহলে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, এই দুটোই হয়। তাহলে অনুকূল মাইনাস প্রতিকূল কত, 8 মাইনাস 4, 8 মাইনাস 4 বাই 2, তাহলে এদিকে কত হচ্ছে 4 বাই 2 সমান হচ্ছে 2 মাইল প্রতি ঘন্টা। তাহলে স্রোতের বেগ হচ্ছে 2 মাইল প্রতি ঘন্টা, অপশান এ। এখানে যদি বোট স্পিড চাইতো তাহলে এখানে 8 প্লাস 4 বাই 2, তাহলে এদিকে কত 8 4 12 বাই 2 সমান হচ্ছে 6 মাইল প্রতি ঘন্টা হয়ে যেত, মাইল প্রতি ঘন্টা। তো এখানে আমাদের স্রোতের বেগ চেয়েছে, তাহলে 2 মাইল প্রতি ঘন্টা, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল। অঙ্কের কোশ্চেন 10টা ছিল, প্রায় সমাধান করে দিলাম। তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।